হ্যালো বন্ধুরা, ক্র্যাক এডুকেশন ক্লাসে তোমাদের সবাইকে আবারও সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আগ্নেয়গিরি সম্পর্কে, অর্থাৎ ভলক্যানিক অ্যাক্টিভিটি। এটা প্রতি বছরই কোনো না কোনো এক্সামে আমরা দেখে থাকি, যেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে এবং এখানে অনেক কিছু আমরা মিস করে আসি। তো চলো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করি ভলক্যানিক অ্যাক্টিভিটি অর্থাৎ আগ্নেয়গিরি সম্পর্কে। তো ভলক্যানিক অ্যাক্টিভিটি সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আগ্নেয়গিরি, প্রথমে আমাদের জানতে হবে আগ্নেয়গিরি বা ভলক্যানো কাকে বলা হয়। তাহলে দেখো, আগ্নেয়গিরি বা ভলক্যানো কাকে বলা হয় যদি না জেনে আমরা বিভিন্ন ভাগ সম্বন্ধে আলোচনা করি, তাহলে কিন্তু তোমাদের মধ্যে কনফিউজ হয়ে যাবে তোমরা। ঠিক আছে, তাহলে দেখে নাও। প্রথমে কি বলছে, কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, এই কথাটা মনে রাখবে, জলীয় বাষ্প কেন সেটা এখনই বুঝতে পারবে, এই কথাটা তোমরা মাথায় রাখবে। গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে তো ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে, যার কিছুটা ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোচাকৃতি আকার ধারণ করে। তাহলে কেমন আকার ধারণ করছে? মোচাকৃতি আকার ধারণ করে। একে বলা হচ্ছে আগ্নেয়গিরি। তাহলে আগ্নেয়গিরি কাকে বলে আমরা জেনে গেলাম। এটা যতটা ইম্পর্টেন্ট, এরপরে যেটা আমি আলোচনা করব সেটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো কেন, দেখো আগ্নেয়গিরি থেকে সব থেকে বেশি কি জলীয় বাষ্প নির্গত হয়। আমি আগেই বলেছিলাম যে জায়গাটা ফলো করো। দেখো, জলীয় বাষ্প নির্গত হয়। এছাড়া কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সালফার ডাইঅক্সাইড রয়েছে, হাইড্রোজেন, এছাড়া অন্যান্য বিভিন্ন যে গ্যাসগুলো রয়েছে সব কিছু কিন্তু এখান থেকে নির্গত হচ্ছে। তাহলে আগ্নেয়গিরি কাকে বলে আমরা জেনে গেলাম। কী কী নির্গত হচ্ছে সব থেকে বেশি সেটাও আমরা জেনে গেলাম। এবার পার্সেন্টটা দেখে নেবো যে জলীয় বাষ্প কত পার্সেন্ট নির্গত হচ্ছে। দেখো, আগ্নেয়গিরি থেকে জলীয় বাষ্প 60 থেকে 90% নির্গত হয়। এটা তোমরা একটা জায়গায় নোট করে রাখো। বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখবে এই কোশ্চেনটা এসে থাকে যে সব থেকে বেশি নির্গত হচ্ছে কি এবং কত পার্সেন্ট নির্গত হচ্ছে। তো 90% অবধি কিন্তু আগ্নেয়গিরি থেকে জলীয় বাষ্প নির্গত হচ্ছে। তো দেখো, এবার আমাদের যেটা জানা সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা, যে আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি না, তো অ্যাক্টিভ, ডোরম্যান্ট এবং এক্সটিংক্ট, অর্থাৎ ডেড আগ্নেয়গিরি। তো এই বিষয়টা নিয়ে আমরা একদম শেষে আলোচনা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট করে দেখে নেব যে অগ্নুৎপাতের উপর ভিত্তি করে, অর্থাৎ ম্যাগমা নির্গমনের উপর ভিত্তি করে দুটি ভাগ করা হচ্ছে আগ্নেয়গিরির। কী কী? একটা যে সেন্ট্রাল ইরাপশন আর একটা যে ফিশার ইরাপশন। তো খুবই ইম্পর্টেন্ট একটা, যে আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। কী কী? অ্যাক্টিভ, ডোরমেন্ট এবং হচ্ছে ডেড। এবং অগ্নুৎপাত বা ম্যাগমার যে নির্গমন তার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করছি। কী কী? সেন্ট্রাল ইরাপশন এবং ফিশার ইরাপশন। তাহলে আমরা যদি এই 3টেকে আলোচনা করতে যাই, তাহলে তার আগে আমাদেরকে এই দুটোকে লক্ষ্য করতে হবে, অর্থাৎ জেনে নিতে হবে। নাহলে তোমরা কিন্তু আগ্নেয়গিরি সম্বন্ধে জানলেও ততটা ক্লিয়ার হবে না। এবং তার আগে আমাদেরকে জানতে হবে ক্রেটার এবং কলডেরা কি। ক্রেটার, কলডেরা, এবং তোমরা যদি না জানতে পারো যে ভলক্যানিক ইরাপশন কি, তাহলে তোমরা কিন্তু সেন্ট্রাল ইরাপশন এবং ফিশার ইরাপশন বুঝতে পারবে না। এখান থেকে যে কোনো যে কোশ্চেন যদি আসে তোমরা সঠিক উত্তর দিতে পারবে না। এবং বিভিন্ন বইয়ে ঠিকঠাক যদি না থাকে, তোমরা সেই বইগুলো যদি ফলো করো, তাহলে তোমার আগ্নেয়গিরি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা কিন্তু পরিষ্কার হবে না। তাই দেখো, আজকে আমরা যেভাবে পড়াচ্ছি তুমি সেইভাবে যদি তোমরা ফলো করো, আশা করি তোমরা প্রত্যেক জায়গায় কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। এবং টু দ্য পয়েন্ট আমরা পড়াচ্ছি, যেখান থেকে তোমার 100% কমন পাবে। দেখো, ক্রেটারকে, ক্রেটার হলো আগ্নেয়গিরির কাপের আকারে যে মুখ তৈরি হয় তাকে ক্রেটার বলে। ক্রেটারগুলি বৃষ্টির জলে ভর্তি হয়ে যায়, তারপরে এটি একটি ক্রেটার হ্রদে পরিণত হয়। তারা যদি প্রশ্ন আসে এখান থেকে ছোট করে বলে দিই যে ক্রেটার হ্রদ কীভাবে পরিণত হচ্ছে। ঠিক আছে, অনেকগুলো অপশন দিয়ে দিল, তাহলে এখানে কিন্তু উত্তর পেয়ে গেলে। এবং যদি ক্রেটার হ্রদের একটা উদাহরণ চাই, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ কি লুনার লেক ইন বুলধানা ডিস্ট্রিক্ট, যেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে ক্রেটারের উদাহরণ এবং ক্রেটার কীভাবে তৈরি হচ্ছে তোমরা জেনে গেলে। এবার এরই একটা ছোট করে দেখো কলডেরা। কলডেরাটা কি? ক্রেটার থেকেই কলডেরা তৈরি হয়। দেখো, ক্রেটার থেকে প্রশস্ত হয়, ক্রমাগত বিস্ফোরণের ফলে এর সৃষ্টি। ইন্টেন্সিটি এবং ডিউরেশনের উপর ভিত্তি করে কলডেরাগুলি 100 কিমি বা 62 অর্থাৎ 62 মাইল পর্যন্ত চওড়া হয়। তাহলে এখানে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ কি, যে ক্রেটার থেকে কলডেরা হচ্ছে এবং এর যে চওড়া সেটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে এবং কতটুকু হচ্ছে। এবং এর যে উদাহরণ সব থেকে ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবে যে মাউন্ট আসো, এবং এটা কোথায় অবস্থিত? জাপানে অবস্থিত। তাহলে মাউন্ট আসো, শুধুমাত্র যে কোশ্চেন আসে যে মাউন্ট আসো এটা কোথায় অবস্থিত, তাহলে তোমরা জাপান উত্তর দিয়ে দিলে 1 নাম্বার। 2 নাম্বার, এটা ক্রেটার না কলডেরা? এটা কিন্তু কলডেরা। ওকে, নেক্সট দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা পেজ। দেখো, ভলক্যানিক ইরাপশন। যদি ভলক্যানিক ইরাপশনটা তুমি না বুঝতে পারো, তাহলে সেন্ট্রাল ইরাপশন এবং ফিশার ইরাপশন বুঝতে পারবে না। এবং
অ্যাক্টিভ, ডোরম্যান্ট এবং ডেড যে ভলক্যানোস অর্থাৎ আগ্নেয়গিরি সেগুলো সম্বন্ধে তুমি কিন্তু একটু না জানা হয়ে থাকবে। দেখো ভলক্যানিক ইরাপশনটা দেখে নাও। ভূপৃষ্ঠ থেকে ম্যাগমা বা গলিত শিলা বাইরে বেরিয়ে আসাকে বলা হচ্ছে ভলক্যানিক ইরাপশন বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তাহলে ভলক্যানিক ইরাপশন কাকে বলে ক্লিয়ার হলো। তাহলে এরপর বলছে অগ্নুৎপাতের সময়ে ম্যাগমা, বাষ্প, শিলার টুকরো, ধুলো এবং গ্যাসীয় পদার্থ নির্গত হয়। তাহলে অগ্নুৎপাত সময় কী কী নির্গত হচ্ছে তুমি এখানে পেয়ে গেলে। নেক্সট, আগ্নেয় ছাই এবং ধুলা বৃষ্টির জলের সাথে মিশ্রিত হয় এবং গরম কাদাযুক্ত হয়ে বেরিয়ে আসে। তাহলে ভলক্যানিক ইরাপশনটা আমরা খুব ছোটো করে বুঝে নিলাম। এটা কিন্তু অনেকটা বড় হলেও হতে পারতো, আমি ছোট্ট করে তোমাদের জাস্ট 3টে লাইনে বোঝানোর চেষ্টা করলাম। এইবার দেখো নেক্সট খুবই ইম্পর্টেন্ট ভলক্যানিক ইরাপশন। আমি আগেই বলেছি দুভাগে ভাগ করা হচ্ছে, কী কী না, তো সেন্ট্রাল ইরাপশন এবং হচ্ছে ফিজার ইরাপশন। তাহলে সেন্ট্রাল ইরাপশন কাকে বলে আমরা প্রথমে একটু দেখে নিই। দেখো এই প্রকারের অগ্নুদ্গম শঙ্কুযুক্ত সেপ্ট হয়। ওকে, শঙ্কুযুক্ত সেপ্ট হয়। উদাহরণ, খুব ইম্পর্ট্যান্ট এই নামটা, কেন ইম্পর্ট্যান্ট বুঝতে পারবে এখন। দেখো মাউন্ট কিলিমাঞ্জারো কোথায় অবস্থিত? আফ্রিকা। দ্য ফুজিয়ামা খুব পরিচিত নাম তোমাদের, তোমরা কিন্তু প্রায় এটা নিয়ে আলোচনা করো। এটা কোথায় অবস্থিত? জাপান। এবং ভিসুবিয়াস ও মাউন্ট এটনা এটা কিন্তু ইতালিতে অবস্থিত। এর বেশিরভাগ হলো অ্যাসিডিক লাভা থাকে। এই যে আমরা আলোচনা করলাম এই সেন্ট্রাল ইরাপশন, এখানে বেশিরভাগই কী থাকছে? অ্যাসিডিক লাভা থাকছে। এবার আমরা একটু দেখে নিই ছোট্ট করে ফিসার ইরাপশনটা, তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। ফিসার ইরাপশনটা কি? এ দেখো এটি খুব ধীরে ধীরে হয়, বেশি তরলযুক্ত হয় এবং অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এটা সময়ের পরে লাভা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, একটা সময়ের পরে এই যে লাভাটা বেরিয়ে আসছে এটা ঠান্ডা হয়ে যাবে এবং মাটির যে থিকনেস, অর্থাৎ তোমরা বুঝতে পারছো তো থিকনেস, সেই থিকনেসটাকে কিন্তু বৃদ্ধি করছে। এই ইরাপশন এর ফলে ব্যাসল্ট মালভূমির সৃষ্টি হয়। তাহলে যদি কোনোদিন প্রশ্ন আসে যে ব্যাসল্ট মালভূমি কীভাবে সৃষ্টি হচ্ছে, তাহলে উত্তর কিন্তু হবে ফিসার ইরাপশনের মাধ্যমে। ওকে, তাহলে আবার দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, উর্বর কালো রেগুড় মাটি ব্যাসল্ট শিলা থেকে পাওয়া যায়, একে ব্ল্যাক সয়েলও বলে। তাহলে ব্ল্যাক সয়েল কাকে বলছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে জেনে গেলে। আর একটা কথা বলি, যদি খাতা পেন না নিয়ে থাকো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে ছোটো ছোটো জিনিসগুলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইবার দেখে নেবো আগ্নেয়গিরির 3টি ভাগ, অর্থাৎ যেটা আমি প্রথমেই বলেছিলাম যে অ্যাক্টিভ ভলক্যানোস, তা অ্যাক্টিভ ভলক্যানোস, তারপর আমরা দেখবো ডোরম্যান্ট এবং তারপরে দেখবো ডেড। তাহলে অ্যাক্টিভ ভলক্যানোস এটা কাকে বলা হচ্ছে? এই প্রকার ভলক্যানোসগুলি বারবার লাভা, ছাই এবং খণ্ডিত টুকরো নির্গত করে। প্রায় 500-র বেশি অ্যাক্টিভ ভলক্যানো আছে। তাহলে অ্যাক্টিভ ভলক্যানো 500-র বেশি আছে। যদি প্রশ্ন আসে যে অ্যাক্টিভ ভলক্যানো কতগুলি আছে, সে কিন্তু 500-র বেশি আছে। উদাহরণ যদি চাই কী হবে? এটনা হবে, স্ট্রমলি হবে। মনে রাখবে এই নাম দুটো খুব ইম্পর্ট্যান্ট একটা নাম, যে অ্যাক্টিভ ভলক্যানোর নাম করো এটনা, স্ট্রমলি। আরও আছে, ঠিক আছে। দেখো স্ট্রমলিকে লাইট হাউস অফ দ্য মেডিটেরিয়ান বলা হচ্ছে। তাহলে এই জায়গাটা তোমরা ফলো করবে যে স্ট্রমলিকে কী বলা হচ্ছে, এই জায়গাটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। এবং তার সঙ্গে কী বলছে? অন্যান্য ভলক্যানোগুলি যেমন হচ্ছে কটোপ্যাক্সি, এটা কোথায়? ইকুয়েডর অবস্থিত। খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো এটি হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যাক্টিভ ভলক্যানো। ঠিক আছে, ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যাক্টিভ ভলক্যানো যদি নাম জিজ্ঞেস করে তাহলে সেটা হবে কটোপ্যাক্সি, এবং সেটা কোথায় অবস্থিত? ইকুয়েডর অবস্থিত। বুঝতে পারছো কীরকম টাইপের কোশ্চেন হতে পারে? তোমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষার কোশ্চেন যদি ঘেঁটে থাকো তাহলে দেখতে হবে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর এসেছে এবং সেখানে কিন্তু অনেকেই অনেক কিছু মিস করে এসেছো। তাহলে দেখো নেক্সট আমরা কি দেখব? ডোরম্যান্ট ভলক্যানোস। ওকে, ডোরম্যান্ট ভলক্যানোস এটা হচ্ছে কি বলা হচ্ছে বলো তো বাংলা ভাষায় সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি কোনগুলো? এগুলি কিছুটা বিস্ফোরণের পরে শান্ত অবস্থায় থাকে এবং ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা থাকে না, কিন্তু হঠাৎ করে এই বিস্ফোরণ ঘটায় এবং বিশাল ক্ষতি করে। একটা আগ্নেয়গিরি রয়েছে, ধরো এই আগ্নেয়গিরিটা কী করছে বলো তো, যে অনেক দিন সুপ্ত অবস্থায় রয়েছে কিন্তু কোনো অগ্নুৎপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, কেউ একে কেয়ার করছে না। হঠাৎ করেই বিস্ফোরণ ঘটাবে এবং বিশাল ক্ষতি করবে। কার? এই প্রকার আগ্নেয়গিরি মানুষের শরীর এবং সম্পদের ক্ষতি করে। ঠিক আছে, একেই বলা হচ্ছে ডোরম্যান্ট বা সুপ্ত আগ্নেয়গিরি। উদাহরণ, ভিসুবিয়াস কোথায় অবস্থিত? ইটালিতে অবস্থিত। ফুজিয়ামা জাপানে অবস্থিত। ক্রাকাতোয়া এটা কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায় অবস্থিত। ওকে, এই টাইপের যে ভলক্যানোগুলো রয়েছে বা আগ্নেয়গিরি রয়েছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নামগুলো মনে রাখবে। যে সুপ্ত আগ্নেয়গিরির নাম কি প্রশ্ন আসে, তাহলে ভিসুবিয়াস, ফুজিয়ামা, ক্রাকাতোয়া এগুলো কিন্তু সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। নেক্সট দেখো, নেক্সট এবং লাস্ট যে পয়েন্ট সেটা হলো ডেড অর এক্সটিংক্ট ভলক্যানোস। এবং এদেরকে তোমরা খুব ভালো করে জানো যে এই প্রকার আগ্নেয়গিরি কী হয়, হাজার হাজার বছর ধরে কোনো অগ্নুৎপাত ঘটায়নি এবং ভবিষ্যতে কোনো অগ্নুৎপাতের সম্ভাবনা নেই। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মাউন্ট কেনিয়া এবং মাউন্ট কিলিমাঞ্জারো, যেটা হচ্ছে ইস্টার্ন পার্ট অফ আফ্রিকাতে অবস্থিত।
তবে বন্ধুরা শর্টকাটের মাধ্যমে আগ্নেয়গিরিটা আমরা পড়ে ফেললাম। যারা ভিডিওটা এতটুকু দেখেছো আশা করি তোমাদের আগ্নেয়গিরি নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এর মধ্যেই কোশ্চেন এবং এর মধ্যেই কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। বিভিন্ন যদি তোমরা বুক ফলো করো বা বই ফলো করো তোমরা কিন্তু জানতে পারবে যে এর মধ্যেই কিন্তু উত্তর তোমাদের লুকিয়েছিল যতগুলো কোশ্চেন তোমরা মানে অ্যাটেম্প করবে পরীক্ষায়। ঠিক আছে, এর থেকেও যদি বেশি কিছু ডিটেলস আমি পাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তবে এইটুকু ভিডিওর মাধ্যমে আমার মনে হয় যথেষ্ট তোমাদেরকে শেয়ার করা হয়েছে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে বিভিন্ন গ্রুপে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করবে। থ্যাংক ইউ।